আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব বিজ্ঞান বইয়ের অধ্যায় 5 পদার্থের গঠন। চলো আগে আমরা দেখে আসি যে আমাদের বইয়ে আমরা এখান থেকে কি কি শিখবো এই চ্যাপ্টারটা পড়ে। দেখো, এটা বলা হয়েছে আমরা পরমাণুর কণাসমূহ জানবো, রাদারফোর্ডের মডেল জানবো, বোরের মডেল জানবো, তারপর আমরা ইলেকট্রন বিন্যাস জানবো, পারমাণবিক ভর নির্ণয় জানবো, আইসোটোপ থেকে মৌলের আপেক্ষিক ভর নির্ণয় জানবো, তারপর আপেক্ষিক আণবিক ভর নির্ণয় জানবো। চলো আমরা শুরু করি প্রথম টপিক থেকে, পরমাণুর কণা সমূহ দিয়ে। তোমরা কি জানো পরমাণুর কণা কত রকম হতে পারে? এই দেখো আমি দেখাই, এটা তো আমরা জানলাম। এই দেখো, পরমাণুর যে মৌলিক কণা সেটা হলো তিনটা। এটা হলো ইলেকট্রন, এটা প্রোটন, এটা নিউট্রন। তো দেখো আমরা একটু ইতিহাস থেকে জেনে আসি যে ইলেকট্রনটা কে আবিষ্কার করছে। দেখো, জে থমসন, উনি কবে আবিষ্কার করছে? 1897 সালে। তাহলে সবার আগে কোনটা আবিষ্কার হয়েছে? সেটা হলো ইলেকট্রন। তোমাদের এটা ইম্পর্টেন্ট এমসিকিউ। তারপরে প্রোটনটা কে আবিষ্কার করছে? দেখো, রাদারফোর্ড। নিউট্রন কে আবিষ্কার করছে? চ্যাডউইক। তিনটা কোশ্চেনই অনেক ইম্পর্টেন্ট। প্রোটন 1911 সালে আর নিউট্রন 1932 সালে আবিষ্কৃত হয়েছে। ইলেকট্রনকে প্রকাশ করা হয় কি দিয়ে? দেখো, ই দিয়ে, ই মাইনাস, প্রোটনকে পি দিয়ে, নিউট্রনকে এন দিয়ে। দেখো, ইলেকট্রনে ভর দেওয়া 9.11 ইন্টু 10⁻31 কেজি। এটা যদি আমরা গ্রামে করি কত হবে বলতো? 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। আচ্ছা, তারপর দেখো প্রোটনের ভর কত? 1.673 ইন্টু 10⁻27 কেজি। এবং খুবই কিন্তু কম ডিফারেন্স প্রোটনের ভরের সাথে নিউট্রনের ভরের, 673 আর 675। খেয়াল করে দেখো তো, তাহলে এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি হালকা কোনটা? সেটা হচ্ছে ইলেকট্রন। কারণ দেখো ইলেকট্রনের পাওয়ার হলো 31 আর এগুলি কত করে? দেখো 27। তাহলে সবচেয়ে বেশি হালকা হচ্ছে ইলেকট্রন, প্রায় 1800 গুণ অধিক হালকা। আচ্ছা, এবার দেখো চার্জ। আমরা জানি যে ইলেকট্রন আর প্রোটনের চার্জ কিন্তু সেম, শুধু ইলেকট্রনের চার্জটা হচ্ছে মাইনাস আর প্রোটনের চার্জটা হচ্ছে প্লাস। এর কারণে কিন্তু পরমাণু চার্জ নিরপেক্ষ হয়, কাটাকাটি চলে যায়, একটু পরে বলবো। আর নিউট্রন নিরপেক্ষ, আর চার্জ নেই। আপেক্ষিক চার্জ হলো ইলেকট্রনের -1, প্রোটনের +1, নিউটন সংখ্যা 0। আর আপেক্ষিক ভর, আপেক্ষিক ভর আমরা একটু পরে বের করা শিখবো। যে এটা মানে একটু বলে দিই, এএমইউ, এটা মানে হলো অ্যাটমিক মাস ইউনিট। দেখো, অ্যাটমিক মাস ইউনিট। আচ্ছা, তারপরে স্ট্র্যাটেজি আমরা চলো। এই যে পরমাণুর মডেল, পরমাণুর মডেল হয় দুই প্রকার। আরো কিন্তু মডেল আছে যেগুলো তোমরা হায়ার ক্লাসে শিখবা। থমসন পরমাণু মডেল দিছে একটা, যেটাকে কিসমিস পুডিং মডেল বলা হয়, আমরা বড় হলে শিখবো এইচএসসি তে। তো পরমাণুর মডেল রাদারফোর্ড যেটা দিচ্ছে, উনি দিচ্ছে 1911 সালে। আর বোর যে দিচ্ছে, বোর দেখো, বোর দিচ্ছে হচ্ছে 1913 সালে। দেখো, তোমাদের বইয়ে যদি আমরা যাই, আমরা পরমাণুর কণাগুলা পড়লাম। দেখো, ইলেকট্রন, আচ্ছা এখানে তো মার্কার নেই। দেখো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আচ্ছা, এরপরে দেখো আমরা ইলেকট্রনের ইতিহাসটা পড়লাম, এগুলো সব কিন্তু আমি চার্টে তুলে দিছি। প্রোটনের ডাটাগুলো চার্টে তুলে দিছি, নিউট্রনের ডাটাগুলো চার্টে তুলে দিছি। এখানে আইসোটোপ নিয়ে আলোচনা করা হয়েছে, আমি একটু পরে আইসোটোপ নিয়ে বলবো। এরপরে দেখো আমরা শুরু করলাম কি? পরমাণুর মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, যেটা আমরা এখন বুঝবো। চলো আমরা সবাই রাদারফোর্ড পরমাণু মডেলটা বুঝি। আচ্ছা, এই তো। আচ্ছা, সবার আগে আমাদেরকে জানতে হবে যে রাদারফোর্ড পরমাণু মডেলটা কিসের ভিত্তিতে আবিষ্কার করা হয়েছে। একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষাটার নাম হলো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা কি জানো? একটা আলফা কণার উৎস নেওয়া হয়েছিল, এখান থেকে তোমার চারিদিকে জিঙ্ক সালফাইডের আবরণীযুক্ত মাঝখানে একটা স্বর্ণের পাত ছিল, বুঝছো? এখান থেকে আলফা কণা নির্গত করা হয়েছে। নির্গত করে দেখা গেছে যে সমগ্র আলফা কণাই, 99% আলফা কণাই এই যে স্বর্ণের পাটটা দেওয়া, এটা বেদ করে চলে গেছে। চলে যে কিছু কিছু 1% আবার ফেরত আসছে, ফেরত আসছে। এই যে কিছু এদিকে বেয়ে গেছে, এদিকে বেয়ে গেছে। তাহলে পরমাণুর মাঝখানে কিছু একটা আছে, না হলে তো বাধা পেয়ে এটা ফেরত আসতো না। আচ্ছা চলো আমরা এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখে আসি। আমরা শুধু বইয়ে দেখছি রাদারফোর্ড কিভাবে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করছে, আজকে দেখো অ্যানিমেশন আকারে দেখবো। এখন
এই হলো সেই স্বর্ণের পাত, যে স্বর্ণের পাতের মধ্যে এই যে একটা উৎস থেকে আলফা কণা নিক্ষেপ করা হয়েছে। এই হলো সেই জিঙ্ক সালফাইড পর্দা। দেখো আমি বলছিলাম যেখানেই আলফা কণা পড়তেছে সেখানেই দেখো একটা উজ্জ্বল আলো প্রভা তৈরি হচ্ছে, দেখছো? এই হলো জিঙ্ক সালফাইড পর্দার কাজ। এরপরে হলো এটাকে যদি আমরা আরেকটু ডিটেলস দেখি, এই দেখো এই যে মাঝখানে ফোঁটাগুলা এগুলো হচ্ছে নিউক্লিয়াস। দেখো যখনই কেউ নিউক্লিয়াস আগে ফিরে চলে গেল, নিউক্লিয়াসই যখন কোনো আঘাত পায়, যে নিউক্লিয়াস আঘাত পেয়ে চলে গেল, বাকি ম্যাক্সিমামই তোমার এই স্বর্ণের পার্টটা বেদ করে চলে যাচ্ছে। জাস্ট 1% 2% তোমার দেখো আঘাত পেয়ে ফেরত আসতেছে। তোমরা ভিডিওটা খেয়াল করো, নিউক্লিয়াস থেকে আঘাত পেয়ে কিছু কিছু আলফা করে কিন্তু ফেরত আসতেছে। এরপরে দেখো এই সেই নিউক্লিয়াস যেটাকে আমরা এখন আরেকটু বড় করে দেখাইছি, যে কিভাবে আমার সবগুলো আলফা কণা বেদ করে চলে যাচ্ছে, কিন্তু এই যে কিছু কিছু তোমার কিছু কিছু নিউক্লিয়াসে ধাক্কা খেয়ে ওদিকে চলে যাচ্ছে, কিছু কিছু এদিকে চলে যাচ্ছে, কিছু কিছু 180 ডিগ্রি করে বিপরীত দিকে ফিরে আসতেছে। এখান থেকে কিন্তু আবিষ্কার করা হয়েছে পরমাণুর মাঝখানে কিছু একটা বিদ্যমান, সেটা হচ্ছে কি নিউক্লিয়াস। তাহলে আমরা অ্যানিমেশনের মাধ্যমে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা দেখলাম, এর মাধ্যমে কিন্তু নিউক্লিয়াসটা আবিষ্কার করা হয়েছে। আমরা নিউক্লিয়াস আবিষ্কার বুঝলাম। তাহলে রাদারফোর্ডের যে প্রথম স্টেটমেন্টটা, যে পরমাণুর অধিকাংশ স্থানই হলো ফাঁকা, একদম মাঝখানে ক্ষুদ্র একটা জিনিস থাকে যার নাম হলো নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসে তাহলে পরমাণুর সমগ্র ভর কেন্দ্রীভূত থাকে। নিউক্লিয়াসের আয়তন সমগ্র পরমাণুর আয়তনের তুলনায় কি শিখলা? খুবই অল্প, কিন্তু যেহেতু বাকি অংশ ফাঁকা, তাহলে নিউক্লিয়াসেই পরমাণুর সমগ্র ভর কেন্দ্রীভূত থাকে। এখন বলতো নিউক্লিয়াসে কি কি জিনিস থাকে? একটা থাকে প্রোটন, একটা থাকে কি বলতো নিউট্রন। প্রোটন এবং নিউট্রন থাকে হলো নিউক্লিয়াস। প্রোটন সংখ্যা কোনটা? আমাদের যে পারমাণবিক সংখ্যা, এটাই হলো প্রোটন সংখ্যা। তোরা বলতো সোডিয়ামের প্রোটন সংখ্যা কত? এই সোডিয়ামের প্রোটন সংখ্যা হলো 11, কারণ পারমাণবিক সংখ্যা 11, প্রোটন সংখ্যা 11। আবার ইলেকট্রন সংখ্যাও কিন্তু 11। তাহলে বলতো প্রোটনের চার্জ কি? প্রোটনের চার্জ হলো পজিটিভ। আর এই দেখো চারিদিকে যে 3 ডাইমেনশনাল, এই দেখো ইলেকট্রন গুলো যে ঘুরতেছে, ইলেকট্রন গুলোর চার্জ কি? নেগেটিভ। তার মানে বাইরে ইলেকট্রনের চার্জ আর ভিতরে প্রোটনের চার্জ মান সমান, কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ। কাটাকাটি যে টোটাল চার্জ কত হলো? 0। তাহলে এটা পরমাণুর সামগ্রিক চার্জ কি বলতো? 0। এই জন্য পরমাণুকে বলা হয় চার্জ নিরপেক্ষ। পরমাণুকে বলা হয় চার্জ নিরপেক্ষ। আচ্ছা, তারপরে দেখো আমরা দেখলাম যে নিউক্লিয়াসের ভিতরে যেহেতু শুধুমাত্র প্রোটন আছে আর নিউট্রন আছে, তাহলে ওদের ভরই হলো পরমাণুর ভর, কারণ নিউক্লিয়াসের ভিতরে তো ইলেকট্রন নাই, ঠিক না? আচ্ছা, তারপর দেখো ওরা কি বলছে, অধিকাংশ স্থানে ফাঁকা, এটাও আমরা বুঝলাম। তারপরে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঘুরতেছে, এটাও আমরা বুঝলাম। আচ্ছা, তারপরে হয়ে গেল সীমাবদ্ধতা। আচ্ছা, সীমাবদ্ধতার আগে আমি তোমাদের সাথে একটু একটা ইম্পর্টেন্ট আরেকটা জিনিস নিয়ে আলোচনা করি। দেখো রাদারফোর্ড এর মডেলটাকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে। কেন জানো? এটা হলো সূর্য। সূর্যকে কেন্দ্র করে যেমন পৃথিবী ঘুরে, বিভিন্ন গ্রহ উপগ্রহ ঘুরে, বৃহস্পতি শুক্র, ঠিক তেমনি কিন্তু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনও ঘুরে। তাহলে দেখো তো যেটা সেম সেম হলো না? সূর্যকে কেন্দ্র করে যেমন বাকি গ্রহ উপগ্রহ ঘুরে, ঠিক তেমনি তোমার নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরে। এটা মিল, সামঞ্জস্য। এই জন্য রাদারফোর্ড মডেলকে বলা হয় সোলার সিস্টেম মডেল। রাদারফোর্ড মডেলকে কি বলা হয়? সোলার সিস্টেম মডেল। আচ্ছা, এটা আশা করি তোমরা বুঝতে পারছো। আরেকটা জিনিস আমি তোমাদেরকে শেখাবো, একটু অ্যাডভান্স হলেও তোমাদের জন্য, এটাও রাদারফোর্ড মডেলের একটা অংশ। সোলার সিস্টেম মডেল জানার পর আমাদের জানতে হবে যে ইলেকট্রন গুলো যখন ঘুরে, দেখো এই যে এখানে আঁকা আছে, ইলেকট্রন গুলো যখন ঘুরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, তখন নিউক্লিয়াসে যেহেতু আছে প্রোটন পজিটিভ আর ইলেকট্রনকে নেগেটিভ, এখানে কিন্তু একটা আকর্ষণ বল কাজ করে। ইলেকট্রন যখন কক্ষপথে ঘুরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, ইলেকট্রন নেগেটিভ আর কেন্দ্রে প্রোটন যে পজিটিভ, এর মধ্যে একটা আকর্ষণ কাজ করে। প্লাস মাইনাসে কি আকর্ষণ হয় না? তোমরা কিন্তু শিখবা স্থির তড়িতে, মানে ইলেকট্রিসিটি একটা চ্যাপ্টারে, যেরকম প্লাস পাস যদি থাকে তাহলে ওরা করবে কি জানো? বিকর্ষণ।
সমধর্মী চার্জ বিকর্ষণ করে, আর বিপরীত যদি থাকে না তাহলে ওরা করে আকর্ষণ। তাহলে এখানে যে আকর্ষণটা হবে এটার একটা নাম আছে, তার নাম হলো কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল। ঠিক তেমনি বিপরীত দিকেও না একটা বল কাজ করে। এটা অ্যাকচুয়ালি কাজ করে স্পর্শক বরাবর, এই যে এরকম স্পর্শক বরাবর কাজ করে। তুমি যদি একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকো, ঘুরতে মাথায় ঘুরে এদিকে পড়ে যাবে না, আবার ঘুরতে ঘুরতে এদিকে পড়ে যাবা, এদিকে ঘুরতে গেলে এভাবে মাথা ঘুরে পড়ে যাবা, বাইরের দিকে পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি কাজ করে না, যে সুতা ঘুরাইতে 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 ছেড়ে দিলে এভাবে ছিটকে চলে যাবে না, এটা হলো কেন্দ্র বিমুখী বল। এই দুইটা বলের মান হলো সমান। এই দেখো, কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল, এই দুটি বলের মান হলো ইকুয়াল। দেখো ইকুয়াল কেন? কেন্দ্রমুখী বল কাজ করে দেখেই, সরি, কেন্দ্রমুখী বল যদি বেশি হইতো তাহলে ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসে চলে যেত, যায় যায় না। কেন্দ্র বিমুখী বল যদি বেশি হতো তাহলে ইলেকট্রন কিন্তু কক্ষপথ থেকে ছিটকে চলে যেত। এটাও কি হয়? হয় না। তাহলে কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বলটা সমান। এই হলো আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল। চলো এবার আমরা সীমাবদ্ধতা পড়ি। মানে রাদারফোর্ড আমরা কি কি দেখাইতে পারে নাই। চলো তো তোমাদের একটু বই থেকে ঘুরে আসি। এই যে, এই দেখো আমরা রাদারফোর্ড মডেলটা পড়লাম, এবার আমরা সীমাবদ্ধতা পড়ব। এই যে দেখো, কোয়ান্টাম মেকানিক্স শব্দটা তোমাদের বইয়ে উচ্চারণ করছে। কোয়ান্টাম মেকানিক্স যেটা হলো তোমার ম্যাক্স প্লাঙ্ক আবিষ্কার করছে, এর মাধ্যমে কিছু সীমাবদ্ধতা ধরা পড়ছে, যেটা আমরা এই স্লাইডে দেখব। আচ্ছা, প্রথম যে সীমাবদ্ধতা আমি তোমাদের সাথে আলোচনা করবো সেটা হলো, কি বলছে দেখো, যে পূর্ণাঙ্গ ভাবে পরমাণুর গঠন ব্যাখ্যা করতে পারেনি। এর মানে ইলেকট্রন যে ঘুরতেছে এটা কেমন কক্ষপথে ঘুরতেছে, এটা কি ডিমের মতো দেখতে, নাকি কমলা লেবুর মতো, না বৃত্তাকার, এটা বোর্ড কিন্তু বলতে পারছে ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে ঘুরে, এগুলা কিন্তু রাদারফোর্ড বলতে পারে নাই। তারপরে যে অরবিটাল আছে, উপশক্তি স্তর আছে, এগুলা নিয়ে আমি কোনো কথা বলছি না, এগুলো রাদারফোর্ড বলতে পারে নাই। আচ্ছা, এরপরে হলো ম্যাক্সওয়েল না আমাদেরকে একটা কথা বলছে। ম্যাক্সওয়েল কি বলছে জানো? ম্যাক্সওয়েল বলছে যে ইলেকট্রন যদি ঘুরতে থাকে তাহলে কিন্তু কন্টিনিউয়াসলি এনার্জি লস করবে। এই যে এনার্জি লস করতেছে, ঘুরতেছে করতেছে 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 করে নিউক্লিয়াসে পতিত হয়ে যাবে। ইলেকট্রন যদি নিউক্লিয়াসে পতিত হয়ে যায় তাহলে তো পরমাণুর আর অস্তিত্ব থাকবে না। তুমি ভাবো, তুমি একটা সার্কেলে ঘুরতেছো, ঘুরতে তোমার এনার্জি লস হবে না? ঘুরতে তুমি অজ্ঞান হয়ে কি পড়ে যাবা, মাথা ঘুরে পড়ে যাবে মাঝখানে। তেমনি ইলেকট্রন তো এরকম পড়ে যেতে পারে ঘুরতে ঘুরতে এনার্জি হারাতে হারাতে। তাহলে বলতো রাদারফোর্ড কি বললে ম্যাক্সওয়েল এই প্রশ্নটা করতে পারতো না? সেটা হলো বোর বলে দিছে যে পরমাণুতে ইলেকট্রন ঘোরার সময় কোনো শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। ওরা যেখানে ঘুরে ওটা শক্তি ফিক্সড। এটা যে ফিক্সড, এই অবজারভেশনটা রাদারফোর্ড করতে পারে নাই। কিন্তু এখন ঘুরবে, ঠিক আছে ঘুরবে, কিন্তু ও কোনো শক্তি হারাবে না, নির্দিষ্ট শক্তির একটা কক্ষপথেও ঘুরবে। এটা হলো তোমার রাদারফোর্ড বলতে পারে নাই, এটা হলো একটা সীমাবদ্ধতা। তারপর দেখো, কক্ষপথের ব্যাসার্ধ, আকৃতি, ইলেকট্রন বিন্যাস, যে 1s2 2s2 2p6, এগুলো যে আমরা পড়ছি, এগুলো এখন রাদারফোর্ড ব্যাখ্যা দিতে পারে নাই। তারপরে কি জানো, রাদারফোর্ড শুধু ব্যাখ্যা দিতে পারছে যে একটা ইলেকট্রন কেমনে ঘুরবে। সবগুলা পরমাণুর কি একটা ইলেকট্রন, একাধিক ইলেকট্রন কিভাবে ঘুরবে, এটা রাদারফোর্ড ব্যাখ্যা দিতে পারে নাই। ওকে, তারপরে আরেকটা সীমাবদ্ধতা আমি তোমাদেরকে অ্যাডভান্স জানাই রাখি, যেহেতু আমি তোমাদেরকে সোলার সিস্টেম মডেল পড়াইলাম, তো এটা বলে রাখি, সৌরজগতের যে গ্রহ, সৌরজগতের গ্রহগুলো কোনো চার্জ আছে? চার্জ নাই। কিন্তু ইলেকট্রনের কিন্তু চার্জ আছে, প্রোটনের কিন্তু চার্জ আছে। এই একটা চার্জহীন বস্তুর সাথে চার্জ যুক্ত বস্তুর তুলনাটা রাদারফোর্ডে করা ঠিক হয় নাই, এটা তার একটা সীমাবদ্ধতা। তারপরে তোমরা বর্ণালী, কালার, স্পেকট্রাম, ওই যে দেখো না লাল নীল সবুজ আসমানি রং সৃষ্টি হওয়া, এই বর্ণালী সম্পর্কে রাদারফোর্ড আমাদের কোনো ব্যাখ্যা দিতে পারে নাই। দেখো আমি অনেকগুলো সীমাবদ্ধতা বলছি, তোমরা ভিডিওটা দেখে একটু নোট করে নেবা, তাহলে তোমাদের জ্ঞানের পরিসরটা আরো বিস্তৃত হবে। বইয়ের বাইরেও অনেক কিছু আমি বলছি।